সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দিকারজি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা বাপের বাড়ি মতো দেখলেই তো স্নান সেরে নিয়ে সকালে আর সেরকম করে ব্লগ করিনি, এই যে এখান থেকেই শুরু করছি। তো দেখো এদিকে বড় মাদের বেগুনগুলো কিন্তু বড় মা বেগুন তুল গেল। তো ওখানে বড় মা দাঁড়িয়ে আছে আর আমি বেগুন তুলে নিচ্ছি। তো বড় মা বলছে যে যতগুলো প্রয়োজন তোর নিয়ে যা। এখানে কিন্তু অনেক বেগুন হয়েছে, আর এখানে শুধু এক লাইন কি দু লাইন গেড়েছে, আর কিন্তু বাড়ির সামনে একটা ছোট্ট জমিতে অনেকটা বেগুন গাছ লাগিয়েছে বড় মার জেঠু। তো ওখানেও কিন্তু প্রচুর বেগুন হয়েছে, বললো এখান থেকে কয়েকটা ছিঁড়ে নিয়ে আবার ওই ক্ষেতের থেকেও তুলে নিতে। তো আমি আর এতগুলো তুললাম না, এইটুকুই যথেষ্ট। মানে বেশি একবারে নিয়ে আসলে কি করব এত বেগুন, আমরা তো অল্প কয়েকজন লোক খাওয়া দাওয়া করি। তো বেগুন তুলে এসে এইদিকে দেখো মানে বাবা ছেলে খেতে বসে পড়েছে। হচ্ছে মাছের ঝোল, বেগুন ভাজা, আরও যেন মাছের তেলে ভাজা, আলু ভাজা দিয়ে খেতে বসে পড়েছে। আর আমি এখন খাবো না। এদিকে আমার নতুন কুর্তিটা একজন গিফট করেছে। তো কুর্তিটা এতদিন পরা হয়নি, তো বৌদিভাইকে বললাম যে একটুখানি ছাপিয়ে দিতে। আর আমি যখনই বাপের বাড়িতে আসি তখনই যে সমস্ত জামা কাপড়গুলো আমার মানে ফিটিংস করতে হয় সেই জামা কাপড়গুলো কিন্তু নিয়ে চলে আসি বৌদিভাইয়ের কাছে। বা টুকিটাকি ব্লাউজ বানানোর জন্যও কিন্তু এখানে আসি। আমার যতগুলো শাড়ি আছে সব শাড়ির ফলস কিন্তু বৌদিভাই লাগিয়ে দিয়েছে। আর আমি শাড়ি কিনি আর এখানে রেখে যাই, বৌদিভাই ফলস কিনে এনে লাগিয়ে একদম কমপ্লিট করে রেখে দেয়। বৌদিভাই টেলারিং মেয়েবেলার থেকে করতো, তো সব ধরনের ব্লাউজ বানাতে পারে, আবার সেলাই মানে মোটামুটি সম্পূর্ণটাই করতে পারে। চুড়িদার থেকে শুরু করে সব কিছুই কিন্তু তৈরি করতে পারে। তো মেয়েবেলার থেকে করতো, এটা মেয়েবেলারই মেশিন, পরে বাড়ি নিয়ে এসেছে। এবার আমি খাওয়া দাওয়া সেরে নিলাম, আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আর এইদিকে দেখো এই যে একটা ভাঙাচিরা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু এমনি বাইরের দিকে মানে যে বর্ষার দিনে গরু রাখার জন্য, তো ঘরটা নষ্ট হয়ে গেছে। এতে একটা করে গোয়াল ঘর, আবার কিন্তু এক্সট্রা করে একটা বাইরে মানে গরুর ঘর রাখে। আর এদিকে দেখো আমি একটা বড় লাউ পেরে নিয়ে আসলাম, একটা বড় একটা ছোট। তো মা বলছে যে নিয়ে যা বাড়িতে। তো এদিকে দেখো সমস্ত কিছু করে এই যে চলে যাচ্ছি। ছেলে তো এই যে যেতেই চাচ্ছে না, কান্নাকাটি করে একদম একাকার হয়ে গেছে। এদিকে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। এই দেখো আমাদের গ্রামের পথ ধরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার তো মন খারাপ হয়ই বাড়ি থেকে ফেরার সময়, কিন্তু সবথেকে বেশি মন খারাপ হয় নীলাদ্রির। তো একবারে আর ভিডিও করিনি, একবারে চলে আসলাম কিন্তু বাড়ির এলাকায় শিলডাঙায় এসে ভাবলাম নীলাদ্রির মনটা খারাপ, আর গিয়ে একটু চা করে খাবো, যার জন্যে কিন্তু এই যে বড়া চপ একটুখানি নিয়ে নিলাম। এসে এখন এই যে ঘর বিছানা এগুলো আগে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে অন্য কিছু ড্রেসটাও পরে চেঞ্জ করবো। কারণ নীলাদ্রি এখনই শুতে বসবে। আমরা না থাকলে সচরাচর মা এই ঘরে খুব কমই ঢোকে, একলা মানুষ, গরু দুটো দেখে, তার মধ্যে বাড়িতে পুজো পার্বণ রান্না বান্না সবই থাকে। তো মা কিন্তু এই যে ল্যাপ কম্বলগুলোকে মাঝখানে আমরা যখন রাত্রে থাকি না তখন নাকি বিছানা পেতে রাখা যায় না, এটা নাকি নিয়ম। যেমন দক্ষিণের রুমে আমরা সারাদিন থাকা বসা করি, কিন্তু যখন এই ঘরে রাত্রে শুতে আসি তখন কিন্তু ওই বেডশিটটাকে আমি এক সাইডে ভাঁজ করে রাখি, এটা নিয়ম নাকি। এমনি সুন্দর করে শূন্য পেতে রাখা যায় না আর কি, এক সাইড ভাঁজ করে রেখে দিতে হয়। তো মা কিন্তু রাত্রেবেলা এই বেডশিটটা আর উপরে মানে আরও একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছিল যাতে নোংরা না পড়ে, আর বালিশ যা ছিল সমস্ত কিছু ঢেকে রেখেছে। আবার সকাল হতে না হতে এগুলো কিন্তু পরিষ্কার করে একদম ঘর ঝাড় দিয়েছে। তো সারাদিনই লোকজন না থাকলে কেমন একটু লাগে, মানে আমার আর কি একটা মানে মনের দিক থেকে আমি তৃপ্তি পাই না। তো কোথাও থেকে আসলেই আগে কিন্তু এই ঝাড়ুটা হাতে নেওয়া একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো বিছানাপত্রগুলোকে ঝাড় দিয়ে নিলাম, আর মাকে বললাম যে আমি যেরকম করে গুছিয়ে রেখেছি ওরকমই বিছানাটা আছে, তাহলে কি বেডশিটটা তুলে নেব। তো
তো মা বললো যে না তুলতে হবে না, এটাকে আমি ঢেকে রেখেছিলাম। তো যাই হোক, তাহলে আর কোনো ব্যাপার না, একদিনের জন্য গিয়েছিলাম তো ঢেকে রেখেছে, ভালোই হয়েছে। আর না হলে কিন্তু ওই বিছানাটাতে শুতে ইচ্ছা করে না। তো এদিকে একদম ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো সেরকম করে কিন্তু ঘরের মধ্যে নোংরা নেই, তারপরেও কিন্তু একটুখানি ঝাড় দিয়ে নিলে মনের দিক থেকে একটা তৃপ্তি পাওয়া যায়, আর চলা বসা করতেও সুবিধা হয়। এমনিতেই পাকা ঘর যতবার ঝাড় দিবে ততবারই ভালো লাগে, মানে বেশি পরিষ্কার লাগে আর কি। যতবার ধোয়া মোছা করবে ততই ভালো লাগে। কাঁচা ঘরে কিন্তু এতটা ঝাড় দিতে হয় না, বা এতটা মানে পরিষ্কার করতে হয় না। কাঁচা ঘরে একবার ঝাড় দিলেই কিন্তু হয়ে যায়, আর একদিন মুছলেই দেখবে অনেক দিন মোছাটা কি সুন্দর থেকেই যায়। তো এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তার মানে নীলাদ্রির মন মেজাজ ভালো না, ও এখন এখানে বসবে, তারপরে শোয়াশুয়ি করবে, খেলা করবে, যার জন্য কিন্তু বিছানাটাকে একবারে ঝেড়ে একদম মাদুর তো বলা যাবে না, এটাকে কি বলবো, ম্যাট বলতে হবে মনে হয়। তো যাই হোক, এটা পেতে নিলাম। আর বেশি দিন হয়তো এটা পাতা যাবে না, কেননা এই তো গরম পড়ে যাচ্ছে। গরম পড়ে গেলে কিন্তু মানে পাখাতেই বসতে খুব ভালো লাগে, আর পাখাতেই মানে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় আর কি। তো যাই হোক, একটুখানি এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যার জন্য আর কয়েকটা দিন এটা পাতবো বা ইউজ করব। পরে কিন্তু ওটাকে আমি ধুয়ে বিছানার নিচে আর কি পেতে রাখি। তাহলে কি হয়, চেষ্টা করে কোথাও রাখতে হয় না, নয়তো যতই তুমি ধোয়া কাচা করে রাখো না কেন, বাইরে রাখলে কিন্তু একটা ধুলার আস্তরণ পড়েই যায়। তো এদিকে একবারে এই ঘরটাও একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যেহেতু ছিলাম না বাড়িতে, মা কিন্তু আর পাটি টাটিগুলো সেরকম করে পাতেনি। তো যাই হোক, বিছানাটাকেও একদম ঝাড় দিয়ে একটুখানি ঘরটাকে পরিষ্কার করে এবার রাত্রেবেলা ঝাড় দিচ্ছি। রাত্রেবেলা তো ঝাড় দিলে ঘরের নোংরাটা বাইরে বের করা যাবে না, তো এক সাইডে একটুখানি চাপিয়ে রাখবো আর কি। আর এদিকে দেখো, আমরা বাড়িতে নেই, মা এসেই বলছে যে বাড়িটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগছে, আমাকে একদম গিলে খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। ঠিক তদ্রূপ আমিও যখন এই বাড়িতে থাকি, মা না থাকলে কিন্তু এরকম লাগে। এবার হাত মুখ ফ্রেশ করে ধুয়ে নিয়ে চা করে নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে চা খাওয়ার জন্য। শিলডাঙ্গা বাজার বলে ওইটাকে, বাজারটাতে ঢুকে জানি ঘরে হয়তো বা বিস্কুট আছে কি নেই, তো গিয়ে তো চা খেতে হবে, তো এই জন্য সিঙ্গারা আর চপ কিনে নিয়ে আসলাম। আর এসে এই বিছানাপত্রগুলো একটু ঝাড় দিয়ে, মা ঝাড় দিয়েছে, এবার মা তো সারাদিনে একবারও ঢোকেনি, সকালে হয়তো ঝাড় দিয়ে বের হয়ে বসছে ঘরগুলো। তো লোকজন না থাকলে ঘরটা একটু কেমন কেমন হয়ে থাকে, ভালো লাগে না। আর ল্যাপ কম্বলগুলো মা ঢেকে রেখেছিল, সকালে আবার তুলে রেখেছে দেখি, তো ওই জন্য ওগুলো একদম টালিশগুলো পরিষ্কার করে আমি এই যে ঝাড় দিয়ে চা করে নিলাম, হাত মুখ ধুয়ে। মাকে জিজ্ঞাসা করলাম সে যে মা ল্যাপ কম্বলগুলো কি এরকমই ছিল, তো মা বললো না, ঢেকে রেখেছিলাম, সকালবেলা উঠে দিছে আর কি, কেউ যদি আসে ঘরে ঢোকার জন্য, ওই জন্য আবার আমার মতো করে রেখেছে আর কি। তো যাই হোক, চলো চা খেয়ে নেই। তোমরা হয়তো ভাববে যে আমি এসে জামা খুলিনি, হাত পাগুলো হয়তো ধুইনি। হ্যাঁ, আমি ওই রকম চুড়িদার পরেই একবারে হাত পাগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে ঢুকেছিলাম। কোথার থেকে আসলেই আমি কিন্তু সোজা ব্যাগ বারান্দায় রেখে কলে পারে চলে যাই। মানে আর বাইকে জার্নি করলে কী হয়, একটুখানি চোখে মুখে জল না দিলে একটু বিরক্ত লাগে আর কি। আর এদিকে আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি, আর নীলাদ্রি ওর বইগুলোকে দেখছে যে ওর কালকে টিউশন আছে, পড়াগুলো কমপ্লিট আছে কি নেই। ও আগেই বলেছে আজকে পড়াশোনা করবে না, তো আমি আর ওকে জোর করিনি। আমি বললাম একবার বই খাতাগুলো দেখে নাও, তোমার সমস্ত পড়াগুলো রেডি আছে কি নেই আর কি। আর জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। সেদিনকে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, ওই জামা কাপড়গুলো মানে অল্প একটু ভাঁজ করে রেখেই চলে গেছিলাম। তো এই বই খাতাগুলো বের করে দেখছে যে ওর পড়া সব করা আছে কি নেই, তো বলছে যে সবই করা আছে, তো আমার আর পড়তে হবে না। তো তবু আমি বললাম যে তাহলে তুমি এখন তো আর ঘুমাবে না, তাহলে তুমি একটুখানি আর্ট করো বা যে কোনো মন চায় করো। তো বলছে আজকে কিছুই করবে না। তো দেখো ওই যে বসে আছে, আর বই নিয়ে ওই যে পুরানো পড়াগুলো একবার করে দেখে নিচ্ছে। আর আমিও আর জোর করিনি ওকে পড়ার জন্য, কেননা আসার সময় ও খুব কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি কি হয়, আগে তো মোটামুটি গিয়ে ডিসেম্বরে 7 দিন 10 দিন করে থাকতাম, এখন আর যাওয়া হয় না। তো একদিনের বেশি
থাকা হয় না আর কি, যার জন্যে না ওর মানে থেকে আর সেই শখটা পূরণ হয় না মামার বাড়িতে। যার জন্য যেই বাড়ি আসে সেই বাড়ি কিন্তু এই কান্নাকাটি করে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেদিনই ধুয়ে খালি কোনো রকম মানে যেভাবে পেরেছি ওরকম করে মানে একটা করে ফোল্ড দিয়ে রেখে গিয়েছিলাম। তো এবার ভাবছি যে এগুলোকে একটু ভালো করে ভাঁজ করে রাখি, আর যেগুলো ধোয়া হয়নি ওগুলোকে আলাদা করে যে একটা চেয়ারে রেখে দিই, সব কালকে একবারে ফ্রেশ করে ধুয়ে নেব। আর আমারই টায়ার্ড লাগছে যে এতটা মানে বাইকে জার্নি করে আসলে না, বাইক বলো স্কুটি বলো যাই বলো, আমাদের তো স্কুটি, জার্নি করে আসলে না পরে আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, কিন্তু মহিলা মানুষ বাধ্য করতেই হবে, এটাই নিয়ম। তো বাপের বাড়ি থেকে এসেই আরও বেশি চাপ হয়ে যায়, যার জন্য কিন্তু মানে কোথাও যেতে ইচ্ছা করে না এখন আর। সাধারণত ও যখন পড়াশোনা করে আমি ভিডিও করি না, তো আজ যেহেতু পড়াশোনা করছে না তাই ভাবছি ও এখানে থাক, আমার সামনে বসে কি করছে করুক। ও পড়াগুলো দেখছিল যে ওর টিউশনের পড়াগুলো ঠিক আছে কি নেই। এই দেখো এখন কিন্তু ও শুয়ে পড়েছে। বাচ্চা মানুষ যতই বলো মামা বাড়ি থেকে এসে এই বই নিয়ে বসাটা একটু চাপ হয়ে যায়। তো অনেকক্ষণই খেলা করলো, নিজে থেকে বললো যে টিউশনের পড়াগুলো একটু দেখে দেই। তো আমি আর কোনো কিছু যোগ ধোয়া জামা কাপড় এগুলো সেদিনকে ভালো করে ভাঁজ করতে পারিনি, মানে এমনি একটা রাফ ভাঁজ করে রেখে গিয়েছিলাম। তো এগুলো ধোয়াগুলো এখানে চেয়ারে গুছিয়ে রাখলাম, আর এগুলো ধুতে হবে, এগুলো এক্সট্রা করে আলাদা করে ভাঁজ করে অন্যখানে রেখে দেবো। ব্যাগ থেকে বের করতে হবে জিনিস কি কি ধুতে হবে আর কি, এটাও ধুতে হবে। এগুলো সব কাচতে হবে। এগুলো নিয়ে গেছি ঠিকই, কিন্তু মানে ভেবেছিলাম যে পরে যাত্রী যাবো, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, আর এদিকে মার খুব অসুবিধা হয় গরু টানাটানি করতে, যার জন্য কিন্তু আর মানে আমরা থাকলাম না, তো চলে আসলাম বাড়িতে। আর এদিকে নীলাদ্রি টিউশনগুলো মিট যাবে, যার জন্য চলে আসলাম। এই জন্য অনেক ড্রেস নিয়ে যাওয়া হয়েছে, রুটি করা হয়নি, এগুলো ঢুকিয়ে রাখবো। আমি কিন্তু যেখানেই যাই না কেন প্লাস্টিকে করে প্যাক করে তারপরে ব্যাগে নিই। এর একটা কারণ আছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে কি, এর আগে তো আমাদের স্কুটি ছিল না, তো বাসে যাওয়া আসা করতাম। তো এমনিতেই জামা কাপড় ব্যাগে করে নিয়ে যেতাম। তো বাসে ব্যাগটা নিচে রাখতে হয়, তখন কী হয়েছে বাসে যে কোথার থেকে জল এসেছে, বা হয়তো বা কারো জলের বোতল পড়েছে, বা জল এসে ব্যাগের নিচটা একদম সম্পূর্ণ ভিজে যায়, জামা কাপড়ের নিচটা ভিজে গিয়েছিলো। ওই যে তখনই আমার শিক্ষা হয়েছে, তখন থেকে কী করি আমি, মানে যে কোনো জামা কাপড় প্লাস্টিকে প্যাক করে নিয়ে তারপরে কিন্তু যাই। আর এই যে দেখো এদিকেরগুলো ধুতে হবে, আর এদিকেরগুলো গোছানো আছে। তো এগুলো সব এই চেয়ারে রেখে দিলাম, এগুলো কালকে আর কি ধোয়াধুয়ি করবো আর কি। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এসে, ওই যে জামা কাপড়গুলো এলোমেলো ছিল ওগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে এখন সিদ্ধ ভাত বসিয়ে দেবো। তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এখন গ্যাসটাকে ধরিয়ে দেব। তো দেখো এই যে গ্যাস লাগিয়ে দিলাম, সিদ্ধ ভাত হতে থাকবে। এদিকে বৌদি ভাই তো প্রত্যেকবারের মতো এবারও কি কি এখানে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে তরকারি দিয়েছে, আর কি দিয়েছে পরে খুলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আমি ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি ঘরের কাজগুলো সেরে নেই। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে তোমাদের। ওই ব্যাগের জিনিসপত্রগুলো তো গোছানো হলো, এবারে এই ব্যাগের জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। তো এই ব্যাগে যে ব্লেজারগুলো প্যাকেটিং ছাড়া নিয়েছি, এটা ঘাড়েই ছিল। আসলে কি মানে বাসে বলো আর যেখানেই বলো, একদম প্যাকেটিং করে জামা কাপড় নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো সেফটি থাকে। আর মানে কি হয় তাহলে, আর যেগুলো ইউজ না করলে ওগুলো আর ধোয়া কাচার কোনো ব্যাপার থাকে না, একদম নিট অ্যান্ড ক্লিন প্লাস্টিকের ভিতরে থেকে যায়।
তো যাই হোক, এই ব্লেজারগুলো তো ধোবো না, এগুলোকে একটুখানি রৌদ্র দেবো, আর বাদবাকিগুলোকে ধুয়ে দিতে হবে। আর এগুলো এই যে দেখো গহনাগাটির সব ব্যাগ ট্যাগগুলো এখানে রেখে আবার নীলাদ্রির ওখানে ছুটে গেলাম। ও আবার কালার করছে, মানে যেদিন পড়াবো না সেদিনকে ওর মানে রং কোথাও খুঁজে পাচ্ছে না, এটা ওটা। দেখো বন্ধুরা, ভাত তো হয়ে গেল, ভাত বসিয়ে দিয়ে ওই ঘুরে একটু টুকি কেটে কাজ করছিলাম। এবার দেখি তোমাদেরকে শেয়ার করি কী কী নিয়ে আসলাম আমি। তোমরা তো দেখতেই পেলে বেগুনগুলো, প্লাস্টিক থেকে না বের করে রাখলে বেগুনগুলো খারাপ হয়ে যাবে। তো এই যে এগুলো কিন্তু মানে সেরকম করে সার দিয়ে লাগাইনি। আর একটা বেগুন মানে বেগুনের ক্ষেত ছিল, আমি গেলাম না, বাড়ির পাশেটা থেকেই তুলে নিয়ে আসলাম। তো দেখো বেগুনগুলো কিন্তু সুন্দর একদম পরিবাটি। তো ভাবছি এখন আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, এই একটা মোটা বেগুন আছে, এটা গোল গোল করে কেটে একটা ভাজা করলেই হয়ে যাবে। আর এদিকে তো তোমরা দেখো কত বড় একটা লাউ নিয়ে এসেছি, ঝুড়িতে রাখলে ফেটে যাবে। এটা কিন্তু ওই যে একটা বাইরে আমাদের গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরের চালেই হয়েছে। আমি জানি লাউ আর লাউয়ের ডগা একসঙ্গে কখনোই খেতে নেই, তো লাউটা হয়তো বা থাকবে, আর মানে রান্না করতে নেই, খেতে নেই না, রান্না করতে নেই। তো আমি লাউয়ের ডগাটাকে বের করে শীতে দিয়ে রাখবো, তাহলে এটা ভালো থাকবে আর কি। তো আমি লাউয়ের ডগা খেতে বেশি ভালোবাসি, লাউটা বেশি একটা আমার ভালো লাগে না আর কি খেতে লাউটা। যাই হোক, লাউয়ের ডগা বেগুন দিয়ে 2 ঘন্টা আমার দারুণ লাগে। তো এটাকে তুলসী মঞ্চের ওখানে রেখে দেবো, আর বেগুনগুলোকে উঠিয়ে রাখি। খুব সুন্দর বেগুনগুলো, এগুলোতে যদি আরো ক্ষেতটাতে নিয়ে যেতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। ওই যে বাপের বাড়ি গেলে অলস হয়ে যাই, এটাই একটা সমস্যা। চলো এটাই হয়তো নিয়ম, কি বলতো, যে বাপের বাড়ি যাও আর বাপের বাড়ি থেকে ফিরেই আসো, এসেই এই যে মানে নিত্যদিনের রান্না, নিত্যদিনের এই কাজগুলো কিন্তু লেগে যায়। মা বেগুনটাতে একটুখানি পোকা ছিল, ওটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তো এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নামিয়ে নিলাম, এবার একটু বেগুনটাকে ভেজে নেব। তো যেটা বলছিলাম আর কি, বাপের বাড়ি যাও আর ননদের বাড়ি যাও আর যেখানেই যাও, মহিলা মানুষ মানেই মানে ফিরে এসে আবার সেই একই ধরনের রুটিন মাফিক কাজ করতেই হবে, মানে কোনো রেস্ট নেই জীবনের। তো যাই হোক, এটাই হয়তো নিয়ম, এটাই হয়তো বিধাতা লিখে রেখেছে যে প্রত্যেকটা মেয়ের, শুধু আমার নয় সবারই। তো মা বলছিল ভাত আছে ওই ঘরে, অল্প একটু শুধু ভাত রান্না করলেই হবে। তো ওই তো ঘুরে রান্না করতেই হবে। আবার মাকে বলবো রান্না করতে, বাপের বাড়ি থেকে এসেই শুয়ে পড়বো, এটাও আবার আমার একদম ভালো লাগে না আর কি। মা করতে চাইলেও তাও আমি করলাম না। উনি আমাকে ভালোবাসে তাই হয়তো উনি করতে বলে, কিন্তু আমার নিজের মনের মধ্যে সংকোচ বোধ হয়, যার জন্য কিন্তু আমি মানে এসেই শুয়ে পড়ি না, বা এসেই উনিও তো ওদের অপেক্ষায় থাকে না। আমরা বাপের বাড়ি থেকে আসলাম, এসে 2-4টা কথা বলবো, একাই ছিল যেহেতু, একদিনই বলো আর 2 দিনই বলো, একা থাকা একটা বিশাল ব্যাপার। তো এসেই যে সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু মার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। আমার ওই বাড়ির মার শরীর ভালো না, মানে প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিলো। এদিকে মার সঙ্গে কথা টথা বলে তারপরে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়ে এতক্ষণ মার ঘরেই ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে ভাত রেডি করে নিলাম, একবারে সমস্ত কিছু রেডি করে নিয়ে ওই ঘরে গিয়ে খাবো। আর এই একটা অভ্যাস হয়ে গেছে ওই ঘরে খেতে খেতে। মাছের ঝোল পাঠিয়েছে, আসলে আজকে আমি বড় মাদের বাড়িতে খেয়েছিলাম, বাড়িতে খাইনি। আর নীলাদ্রির বাবা বলেছিল যে মাংস খাবে না, বিয়ে বাড়িতে মাংস খেয়ে ওর অসুবিধা হয়েছিল, আর এই জন্য ভালো মাংস পায়ও নি, এই জন্য কিন্তু মাছ নিয়ে এসেছে। তো মাছ নিয়ে এসেছে, তো দেখো এখানেও 2 পিস দিয়ে মাছের ঝোল দিয়েছে, আবার ওখানেও ভাজা মাছ দিয়েছে 2 পিস। বৌদি এরকমই করে প্রত্যেকবার, মানে কি বলবো, এটা না বললেই নয়, মানে সত্যি আমার বৌদি ভাই খুব মানে এই জিনিসটা খেয়াল করে যে বোন গিয়ে আবার এত রান্না করবে। তো প্রত্যেকবারই যা রান্না করে তাই কিন্তু এরকম করে তুলে তুলে আমাকে পাঠিয়ে দেয়। আর আমি বৌদি ভাই আমাদের বাড়িতে আসলেও বৌদি ভাইকে যখন যায় তখন আমি বাবার জন্য পাঠিয়ে দেই টুকিটাকি
যা রান্না করি। তো কি বলবো, সত্যি আমাদের বৌদি ভাই একজন অন্যরকম মানুষ। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই, তোমরাও যারা যারা এখনো খাওয়া দাওয়া করোনি খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে আমি বাদ বাকি ওই যে জামা কাপড়গুলো প্লাস্টিকে করে নিয়ে গেছি ওগুলো আবার গোছাবো, গুছিয়ে তারপরে ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। বৌদি ভাই নিজেও একটা মেয়ে, নিজেও জানে যে বাপের বাড়ি থেকে ফিরে এসে কোনো কাজ করতে ইচ্ছে করে না বা রান্না বান্না করতে ইচ্ছে করে না। তো যার জন্যে কিন্তু বৌদি ভাইয়ের আমার ওই জিনিসটা আর বোঝাতে হয় না বা বলতে হয় না। বৌদি ভাই নিজের মানে ফিলিংসটাই আমাকে দিয়ে উপভোগ করে, যার জন্য কিন্তু প্রত্যেক বছর এইভাবে মানে প্রত্যেক বছর বলবো না, প্রত্যেকবার আর কি আসার সময় এরকম করে প্যাকেটিং করে দিয়ে দেয়, যাতে আমার এসে কোনো রকম রান্নাবান্না করতে হয় না বা ভাতটা শুধু করলেই হয়ে যায়। তো এটাই আমার খুব ভালো লাগে আর কি। তো এদিকে দেখো সমস্ত কিছু মানে এলোমেলো করে নিয়ে গেছিলাম যাওয়ার সময়। এবার সমস্ত কিছু যেটা যেখানে ছিল ওইটা ওখানেই রাখতে হবে, এটা আমার নিয়ম। এবার যেটা যেখানে ছিল সেটা ওখানেই মানে প্যাকেটিং করে গুছিয়ে গুছিয়ে আবার ঢুকিয়ে রাখছি। তো এটা কি বলতো, এটা এক ধরনের আমার নেশায় পরিণত হয়ে গেছে। নীলাদ্রির বাবা তো বলতেই থাকে এটা তোমার নেশা, প্যাকেটিং করা বা জিনিস গোছানো। মানে সেই বেলা ছোটোবেলা মেয়েবেলার থেকেই আর কি এটা আমি করতাম। আর কোথা থেকে এসে ওই যে অনেকেই আছে ব্যাগ রেখে দেয় মানে পরে গোছাবে বা পরে করবে, তো আমার এটা অভ্যাস নেই। যেদিন আসবো ওই দিনই যেগুলো ধুতে হবে ওগুলোকে আলাদা করে রাখবো, আর যেগুলো আমি ইউজ করব না ওগুলোকে কিন্তু আমি একবারে ইউজ করিনি, এরকম নোংরা হয়নি, ওগুলো একবারে আমি প্যাকেটিং করে রেখে দেবো। এটা আমার অভ্যাস। তো তাতে আমার যতই পরিশ্রম হোক না কেন, যে আমার এটাতে কিন্তু অলসতা নেই। জিনিস গোছাতে আর ঢুকিয়ে রাখতে এই কাজটাতে আমার একদম অলসতা নেই। তো যাই হোক, বাড়ি থেকে আসলাম, সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাজ বাজ বাপের বাড়ির বেশি একটা ব্লগ করিনি, বাড়িতে এসেই সম্পূর্ণটা করলাম। হেলমেট টেলমেট যা আছে সব কিছু একবারে ঢুকিয়ে গুছিয়ে রাখলাম। এই যে গহনার প্যাকেটটাও ঢুকিয়ে। যাই হোক, যেগুলো জামা কাপড় ইউজ করা হয়নি মানে কোনে যাত্রী যাওয়ার জন্য নিয়ে গেছিলাম একটা করে এক্সট্রা করে, কিন্তু আমারও শরীরটা ভালো না, আর এদিকে মা পাচ্ছে না সব সামলাতে, তো চলে এসেছি আর কি। কাকু ওরা অনেক রিকোয়েস্ট করেছে, তো যে সমস্ত জামা কাপড়গুলো ইউজ করা হয়নি ওগুলো একদম প্যাকেট ঢুকিয়ে রাখলাম, আর যেগুলো ইউজ করা হয়েছে ওগুলো তো কালকে ফ্রেশ করতে হবে, ধুতে হবে, তারপরে রাখতে হবে। বাইরে রাখলে বেকার আবার মানে চেয়ার বন্ধ হয়ে থাকবে বা টেবিলে রাখতে হবে, তো যার জন্য একবারে ঢুকিয়ে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।